আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৯টার খবরে শুনছিলেন সংবাদ শিরোনাম, আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। কালের স্রোতে গড়িয়েছে ১ বছর, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নিহতদের স্বজনরা যেন আটকে আছেন সেই দিনেই। তাদের কাছে থমকে গেছে সময়, থমকে গেছে গোটা পৃথিবী। নিজ সন্তানের কত ছুটোছুটি, কত আবদার, কত বায়না যে তাড়া করে ফেরে তাদের। আর সেই ঘটনার ১ বছর পর চাওয়া একটাই, সুষ্ঠু বিচার। আরও জানাচ্ছেন মুহাজির হক, ছবি তুলেছেন রিপু আহমদ। সেদিন কেঁদেছিল গোটা দেশ। আমার বাকের কত কষ্ট হয়েছে। চোখের পলকে হারিয়ে গিয়েছিল কত নিষ্পাপ প্রাণ, কত সাজানো স্বপ্ন। ১ বছর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতবিক্ষত কোমল হাত আবারও লিখতে শুরু করেছে স্বপ্নের কথা। বিভীষিকার সময় পেরিয়ে সেই স্বপ্নযাত্রায় অনেক আগেই শিক্ষার্থীরা ফিরেছে ক্লাসে। তবু তারা করে বেড়ায় অদৃশ্য ভয় আর আতঙ্ক। আমার 7% কিন্তু আমার ডিপ বার্ন, আমার ফেস আর 2 হাতে বার্ন হয়েছে। আমার অনেক কষ্ট হয়, কিন্তু অতীত তো অতীত। আমার কাছে এখন বিমানের শব্দটা ভয়ই লাগে, যদি আবার এরকম কিছু হয়। হঠাৎ আকাশে উড়ে যাওয়া ইস্পাতের পাখির গর্জন মনে করিয়ে দেয় ভয়ঙ্কর সেই দুপুরের কথা। আর স্কুল ছুটির ঘণ্টা না বাজা পর্যন্ত অদৃশ্য এক শঙ্কা আঁকড়ে ধরে রাখে অনেক অভিভাবকের হৃদয়। এখনও কিন্তু যুদ্ধ বিমান যায়, এমনি অন্য বিমানও যায়। আমার 2টা বাচ্চা পড়ে এখানে, কিন্তু ওই যখন আসে বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন থাকে। ছুটির ঘণ্টা বাজলেও এই বাবার জীবনে ফিরে আসে না হারানো সন্তান। তবু মাঝে মধ্যে স্কুলে এসে সেই ধ্বংসস্তূপের দিকে অপলক দৃষ্টিতে ছেলেকে খুঁজে ফেরেন রুবেল মিয়া। একটি বছর কিভাবে পার হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ছাড়া কেউ জানে না। আসলে আমরা যারা আছি সবাই এখন হতাশ। আরেক দম্পতি শাহাবুল শেখ আর মিম সুলতানা ছোট্ট রাইসা মনিকে হারানোর পর ছবিতেই খুঁজে ফেরেন মেয়েকে। মনে হয় আমার রাইসা কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে ফিরে। সরকার, স্কুল কর্তৃপক্ষ সবার প্রতি ভীষণ ক্ষোভ তাদের। কোনো সহায়তা নয়, শুধু চান সুষ্ঠু বিচার। সরকারও মনে রাখে নাই, স্কুলও মনে রাখে নাই, কিন্তু আমরা মা বাপ আমরা তো বলতে পারতেছি না। সারাক্ষণ মনে মনে খাওয়া না কিছুই থাকে না আমাদের। আমরা কবে স্বাভাবিক হবো জানি না। আমার রাইসের রুমে আমার ভালো না লাগলে এসে একা একা শুয়ে থাকি। আমার রাইসের খাটটা খালি পড়ে আছে, আমার রাইসের সুতো নাই। স্কুল কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়মিত কাউন্সিলিং আর পর্যবেক্ষণে রাখছেন তারা। যে সমস্ত ছেলে আহত হয়েছে শুধু তারা না, তারা তাদের চাচাতো ভাই, জ্যাঠতো ভাই সবাইকে আমরা একদম বিনা পয়সা পড়াচ্ছি, কোনো বেতন নিচ্ছি না এদের। আর যারা মারা গেছে তাদেরও যদি কেউ থাকে রিলেশন, অ্যাবসলিউটলি ফ্রি পড়াচ্ছি। আমি আশাবাদী যে বর্তমান গভর্নমেন্ট যদি প্রধানমন্ত্রী এদের সঙ্গে সাক্ষাৎ করে, ইনশাল্লাহ এদের যেই মানবতা জীবন যাপন করতে সেটা অনেকটা উন্নতি হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ৪৮ শিক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই ক্লাস করছে। তাদের চাওয়া যে আকাশ শিশুদের স্বপ্নের সঙ্গী, সেই আকাশ যেন না হয় কারো মৃত্যুর কারণ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো দেশের বিবেক কাঁপলেও টনক নড়েনি কর্তৃপক্ষের, বরং সেখানে শুরু হয়েছে নতুন 7তলা ভবন নির্মাণের কাজ। আর এই ব্যাপারে কিছুই করার নেই বলে জানিয়েছে সিভিল এভিয়েশন ও রাজুক, যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। আমি বলছি
বলছিলাম আমি মা আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা ওইখান থেকে বের করে নিয়ে আসবো যে কোনো মূল্যে। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশুসহ প্রাণ হারান 37 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7 তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে, সেটার কাজ চলতেছে। এখানে যে আপনি যে কথাটা বললেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানে ভবন হবে কি হবে না, এটা খুবই একটা অবান্তর প্রশ্ন, কারণ এটা একেবারেই বেবিচকের অনুমোদিত এরিয়া, এখানটা আবাসিক এরিয়া। এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের পরেই, তার চাইতে আমাদের ভবন খুব নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের ঘটনায় 37টি প্রাণ ঝরে যায়। তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওনারা একটা 2022 সালে অনুমোদন নিয়েছিল একটা বিল্ডিংয়ের। জনসমাগমের ব্যাপারটা এটা একটা মাস্টার প্ল্যানের ব্যাপার। হ্যাঁ, ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না, বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। যে কোনো একটা লোকেশনে ভবন বা স্থাপনা উচ্চতা কতটুকু সেটুকু আমার হচ্ছে দেওয়ার এখতিয়ার, মানে প্রাপ্য উচ্চতাটা। কী ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি, উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। একটা রিকমেন্ডেশন আছে এরকম অ্যানেক্স 14-এ আইকাউ, সেখানে বলেছে যে বিমানবন্দরের অতি সন্নিকটে আমার কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে। সেসব বিষয়ে আমরা যে বললাম যে আমরা মোবাইল কোড করতেছি নিয়মিত পর্যায়ে। আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পাথের এবং টেক অফ পাথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু যদি সংবেদনশীল কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে যেটা জনস্বার্থে যে অংশটা, সেটা আমার মনে হয় তারা উচিত ছিল পাবলিক করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল মাত্র 19 বছর বয়সে। আর এই 2 শিরোপার সাথে অলিম্পিক জিতেছেন তারই সতীর্থ অ্যালেক্স বায়েনা। আর অর্জনে তাদের দুজনকেও ছাড়িয়ে গেছেন রদ্রি। গেল সপ্তাহেই পা দিয়েছেন 19-এ, আর এই বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল, তাও আবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ করে। যে শিরোপার আক্ষেপে যুগে যুগে পুড়ছেন ক্রুইফ, ইউসেবিও, রোনালদো, নেইমারের মতো তারকারা, কৈশোরেই তা জয় করেছেন স্প্যানিয়ার্ড, তাও নিজের প্রথম আসরে।
অঙ্কুরেই অবশ্য নিজের জাত চিনিয়েছিলেন লামিন। গেল ইউরোতে প্রথম খেলতে নেমেই দেশকে এনে দিয়েছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব, তাও মাত্র 17 বছর বয়সে। এত কম বয়সে এর আগে মহাদেশীয় ও বৈশ্বিক দুই শিরোপা জিততে পারেনি আর কেউ। তবে বয়সের মাপকাঠিতে বিশ্বকাপ গোলে ছাড়িয়ে যেতে পারেননি কিংবদন্তি পেলেকে। সৌদির বিপক্ষে আসরে তার একমাত্র গোল, টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। বল পায়েও দেখিয়েছেন ক্যারিশমা, করেছেন আসর সর্বোচ্চ 30 ড্রিবল। লামিন যেন স্পেনের জন্য সৌভাগ্যের প্রতীক। বিশ্বকাপ ও ইউরোর যে 12 ম্যাচে শুরুর একাদশে খেলেছেন, প্রতিবারই জিতেছে লা রোহা ফিউরি। অর্জনের পাল্লায় অবশ্য তার থেকেও এগিয়ে অ্যালেক্স বায়েনা। অলিম্পিক, ইউরোর পর জিতেছেন বিশ্বকাপও, ফুটবল ইতিহাসে যা তৃতীয়। এর আগে অলিম্পিক, মহাদেশীয় ও বৈশ্বিক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে কেবল দুই আর্জেন্টাইন লিওনেল মেসি ও দি মারিয়ার। বয়সের পাশাপাশি কীর্তিতে লামিন ও বায়েনা দুজনকেই ছাড়িয়ে গেছেন রদ্রি। একাদশ ফুটবলার হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর ও বিশ্বকাপ, স্প্যানিশ হিসেবে প্রথম। এবারের গোল্ডেন বল তাকে নিয়ে গেছে লিওনেল মেসির সাথে এলিট তালিকায়। জহির সাগর, চ্যানেল 24। বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবলাররা। ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ায় ও শারীরিক লাঞ্ছনার তদন্তে নেমেছে ফিফা। ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। হার মেনে নেয়া কষ্টের, তাই বলে জয়ী দলের খেলোয়াড়ের উপর চড়াও হওয়া ন্যাক্কারজনক। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা খেলোয়াড়দের আচরণ সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অভিযুক্তের তালিকায় লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালা। এদের বিরুদ্ধে স্পেনের রদ্রি, এরিক গার্সিয়া, গ্যাভি ও দানি ওলমোকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ আছে, যা ভিডিও ফুটেজেও স্পষ্ট দেখা গেছে। ডিসিপ্লিনারি কোডের কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ও উরুগুয়ের সাবেক ফুটবলার লুইস সুয়ারেজের বিপক্ষে একই ধারা ভঙ্গের অভিযোগ ছিল। সেই হিসেবে কয়েক ম্যাচ থেকে কয়েক বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন অভিযুক্তরা। আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাব ও শৃঙ্খলা ভঙ্গের শাস্তি নতুন নয়। 2022 বিশ্বকাপে উগ্র আচরণের জন্য শাস্তি পেয়েছিল আলবিসেলেস্তেরা। গোল্ডেন গ্লাভস নিয়ে দৃষ্টিকটু উদযাপনের জন্য 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। ড্রেসিং রুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উপহাস করে গান গাওয়ায় 18,300 পাউন্ড জরিমানা করা হয়েছিল। 2024 কোপা আমেরিকা জয়ের পর বর্ণবাদী আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল এনজো ফার্নান্দেসকে। 2014 সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারও বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপ নিজেদের দাবি করে ব্যানার নিয়ে উদযাপন করে আর্জেন্টাইন ফুটবলাররা, যার তদন্ত এখনও চলছে। শিরোপা হাতছাড়া হবার পাশাপাশি বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে লিওনেল মেসিরা। আশিক রুদ্র, চ্যানেল 24। অন্যান্য প্রসঙ্গ, প্রথমবারের মতো জোট সঙ্গীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অনুযায়ী 31 দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সরকার গঠনের পর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে গুরুত্ব পায় সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা। পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 31 দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সেই 30 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন চলমান থাকবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনের আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার সুযোগ নেই। দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় মুজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, সেনা ও ফৌজদারি আইনে একই ব্যক্তির বিচার করার সুযোগ নেই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেফতার মুজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, নাম তার ফারুক, যার সাথে নিয়মিতই কথা হতো মুজাফফরের। তাকে হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, মুজাফফরকে যারা গোপনে আশ্রয় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। মাসুদুর রহমানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ৪৫ বছর পর গ্রেপ্তার হন পলাতক সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। 111-এর অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথনের সূত্র ধরে গেল শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ প্রচার করে চ্যানেল 24। মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের ফোনের সিডিআর নথি পর্যালোচনা করে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম ফারুক। কে এই ফারুক? বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেল তিনি মাসুদ উদ্দিন চৌধুরীর পিএস, যাকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিয়া হত্যায় জড়িত মুজাফফরের সাথে কথা হতো এই ফারুকের। গ্রেফতারকৃত সাবেক মহাপরিচালকের সাথে ব্যক্তিগত বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি এবং নট অনলি উনি, এছাড়াও আমাদের বেশ কিছু অনাবিষ্কৃত ক্যারেক্টার আছে, আরও 6 জন। সেই সকল বিষয়ে আমরা কাজ শুরু করেছি। বিশেষ করে পাসপোর্ট এবং এনআইডি, যেটাই জন্মসনদ যেটাই হোক না কেন, সব কিছু ছিল ছদ্মনামে। এই ছদ্মনামগুলো বা কীভাবে তারা এতদিন লুকায়িত ছিল, এই সকল বিষয়ে অধিকতর তদন্ত চলছে। মুজাফফরকে কারা এতদিন গোপনে আশ্রয় দিয়েছে, কারাই বা হিন্দু মুসলমান পরিচয়ে বানিয়ে দিল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট, এমন সব প্রশ্নের সুরাহা হওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ঘাতকের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে দীর্ঘ সময় তিনি আত্মগোপনে থেকেছেন, মানে তাকে সেই আত্মগোপনে থাকার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে সেই পরিবেশ যারা তৈরি করে দিল, আত্মগোপনে থাকার পরিস্থিতি যারা তৈরি করে দিল, এদেরকেও শনাক্ত করা প্রয়োজন, এদেরকেও বিচারের মুখোমুখি করা প্রয়োজন বা বিচারের আওতায় আনা প্রয়োজন। জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর পর গ্রেপ্তার মুজাফফরকে রোববার চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। চলছে তদন্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রহসন বাদ দিয়ে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান এনসিপির। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। জুলাইয়ের রক্তাক্ত জুব্বা, মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষক সেমিনার, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলি স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনের ভাবনা তুলে ধরেন অতিথিরা। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের অপ্রিয় উদ্যোগ, জুলাই সনদ বাস্তবায়নে ঘড়িমসি সহ নানা সংকটের কথা তুলে ধরেন বক্তারা। আলোচনায় ছিল অর্জনের অন্তরায়গুলো।
রাজনৈতিক। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে প্রহসন থেকে সরে এসে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান। মন্তব্য করেন, জুলাই সনদ বাস্তবায়নে এই সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। এদিকে সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ও ধারাকে দুর্বল করার চেষ্টা করছে অভিযোগ করে মাওলানা মামুনুল হক গণরায় বাস্তবায়নের আকাঙ্ক্ষা তুলে ধরেন। আর ফরহাদ মাঝহার নির্বাচনী জোট নিয়ে অতীত ইতিহাস টেনে জাতীয় নাগরিক পার্টিকে সঠিক রাজনৈতিক নীতি অনুসরণের পরামর্শ দেন। এমন কোনো অ্যালায়েন্স করবে না যে অ্যালায়েন্সটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশকে গঠন করবার ক্ষেত্রে এটা সে সময় ৭১ এই জনগোষ্ঠীর বিপরীতে যে নাম দিয়ে আমরা বিরোধিতা করেছি সেই নামের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতে পারে না। জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। চলতি বছরের 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানের হাতে তুলে দিতে চুক্তি হতে পারে বলে আশা সংস্থাটির। বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এক কর্মশালায় সংস্থাটির চেয়ারম্যান জানান, নিরাপত্তার স্বার্থে এই বছরই বিমানবন্দরের জন্য অ্যান্টি ড্রোন সিস্টেম কেনা হবে। অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, 3rd টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম। রুগ্ন হয়েছে চট্টগ্রামের 21টি তৈরি পোশাক কারখানা। এর পেছনে নানা কারণ থাকলেও মূলত ভাড়া বিল্ডিংয়ে ব্যবসা পরিচালনা করাতেই এ দুর্দশা। আর দুস্থ এসব উদ্যোক্তাকে বাঁচাতে 2টি পদক্ষেপ নিচ্ছে বিজিএমইএ। একটি হলো গ্রিন ফাইন্যান্সিং লোন, আর অপরটি বন্ধ সরকারি প্রতিষ্ঠান বরাদ্দ নিয়ে পোশাক কারখানা চালুর ব্যবস্থা করা। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামে বর্তমানে বিজিএমইএ এর তালিকাভুক্ত রুগ্ন তৈরি পোশাক কারখানা 21টি, যার অধিকাংশই রুগ্ন হয় সম্প্রতি। কারখানা স্থাপন এবং ব্যবসা পরিচালনায় এসব প্রতিষ্ঠান ঋণ নেয় প্রায় 1525 কোটি টাকা, যার মধ্যে পরিশোধ হয় 976 কোটি, অর্থাৎ প্রায় 550 কোটি টাকার দেনার ভার এসব কারখানা মালিকের কাঁধে। তথ্য বলছে অধিকাংশ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শ্রেণীকৃত, কোনোটির ঋণ মন্দ, কোনোটি আবার পেয়েছে পুনঃতফসিলের সুযোগ। এসব প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন ঋণ 1,70,00,000 থেকে সর্বোচ্চ 515,65,00,000 পর্যন্ত। এ দুর্দশার শুরু মূলত করোনাকালে, সাথে যোগ হয় ওয়ার্কিং ক্যাপিটাল সংকট, সিআইবি রিপোর্ট, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক সমস্যা এবং ভাড়া বিল্ডিং। যেহেতু বন্দর চট্টগ্রামে, সেহেতু কস্টিং চট্টগ্রামে কম হবে এবং চট্টগ্রাম থেকে একটা লিড টাইমের একটা সেভ করার একটা সুযোগ এখানে আছে। তো ওই জায়গায় আমরা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছে যে তোমাদের দেশে যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেখানে না হয়ে অন্য জায়গায় হচ্ছে। ক্ষুদ্র মাঝারি শিল্প কিন্তু চট্টগ্রাম অঞ্চলটি এবং আমাদের চট্টগ্রামে এখনও পর্যন্ত শেয়ার বিল্ডিংয়ের মধ্যে ফ্যাক্টরি আছে। চট্টগ্রামে যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো হচ্ছে ওখানের মধ্যে আমরা যারা লোকাল ইন্ডাস্ট্রিয়ালরা আছি আমরা সহজে কিন্তু ওখানে যেতে পারছি না। বিজিএমইএ বলছে চট্টগ্রামের দুস্থ প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চাঙ্গা করতে 2টি উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি বন্ধ হওয়া সরকারি শিল্প কারখানা বিজিএমইএ এর মাধ্যমে বরাদ্দ দেয়া, আরেকটি হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং লোন। এসএমইর এই সুবিধা নিশ্চিত হলে কয়েকজন উদ্যোক্তা একই ভবনে ব্যবসা চালাতে পারবেন। মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় হচ্ছে আপনারা বেজাখানা বিজিএমইকে দেন। এখানে অনেকগুলো সরকারি বড় বড় ফ্যাক্টরি আছে, এগুলো বন্ধ, যেগুলো ওনারা প্রাইভেটাইজেশন অথবা লিজে চলে আছে। তো আমরা বলছি আপনারা বিজিএমইকে দেন,
আমরা নিজেরাই আমাদের মেম্বারদেরকে ফ্যাক্টরি ওখানে ফ্যাসিলিটেট করব। কমপ্লায়েন্স ফ্যাক্টরি ছোট ছোট যেটা 20,000 স্কোয়ার ফিটের মধ্যে মাল্টি ফ্যাক্টরি যেগুলি আছে ওগুলি যদি ট্রাইপ্যাট্রিয়েটিভ করে বাংলাদেশ ব্যাংকের সাথে গ্রিন ফাইন্যান্স নিয়ে ওনাদেরকে যদি একটা কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি বিল করে দিতে উইথ শেয়ার্ড ইউটিলিটি জেনারেটর বলেন, তারপর নিচে বন্ডেড ফ্যাসিলিটিগুলো শেয়ার করে, আই থিঙ্ক দ্যাটস অলসো গুড ইনিশিয়েটিভ। সংকট না কাটলে ভবিষ্যতে দুস্থ হবে আরও অনেক প্রতিষ্ঠান, শঙ্কা বিজিএমইএর। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। হাম প্রসঙ্গ। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে আজও। নতুন রোগী শনাক্ত হয়েছে মোট 1069 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 698। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 14,578 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,18,570। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 1,01,026 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 97,532 জন। কুষ্টিয়ায় দিনের পর দিন রাইস মিলের চিমনি থেকে উঠছে কালো ধোঁয়া। বাড়ির আঙিনা থেকে ফসলের মাঠ সবখানেই জমছে ছাই। এতে বিপর্যস্ত জনজীবন, ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। ভুক্তভোগীরা বলছেন, পরিবেশ রক্ষার আইন কি শুধু কাগজেই? যদিও সংশ্লিষ্টদের দাবি, নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আকাশ ঢেকে যাচ্ছে বিষাক্ত কালো ধোঁয়ায়, বাতাসে উঠছে ছাই, আর তা মিশছে মানুষের নিঃশ্বাস, খাবার ও ফসলি জমিতে। এ দৃশ্য দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার। অন্তত 70টি অটো রাইস মিল ও শতাধিক হাস্কিং মিল থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে এই ধোঁয়া। ঘরের আসবাবপত্র থেকে খাবারের থালা সবখানেই জমছে ছাই। চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে সব বয়সী মানুষ। যখন মিল চলে সাইউরে যে বাড়িতে পড়ে, ওই পানির গ্লাস খালি রাখা যায় না, ওই ভাত খালি রাখা যায় না। পরিবেশের ক্ষতি হইতেছে, আমাদের আপনার হয়েছে অনেক রোগ বালাই হইতেছে, যেমন এখানে অ্যাজমার সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। ছাই ও শিল্প বর্জ্যের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতেও। ফসল উৎপাদন ও গুণগত মান নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। কিছু করে খাবো, খাওয়ার মতো নাই। ধন্যপাতা করা আছে, শাকসবজি করা আছে, অনেক কিছু আছে, লাউ করা আছে, কোনোটাই ফল আসে না। ওই ছাই এসে পরেই আমার সব শেষ। অভিযোগ, বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নির্দেশনা মানছে না মিলগুলো। ফলে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ওই মিলের ছাই কালি এগুলোই আলখুশি উড়ানের যেই ব্যবস্থা আছে, ওটা নিয়ন্ত্রণ করার মতন যন্ত্র আছে, সব কিছু আছে, সেগুলো তারা করে না। সার্বক্ষণিকভাবে সেই সমস্ত মিল মালিকদের এবং অপারেটরদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে কোনো প্রকারের বায়ু দূষণ, পরিবেশ দূষণ যাতে না হয়। পরিবেশ অধিদপ্তরের দাবি, যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রত্যেকটি অটো রাইস মিল আলাদাভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খাজানগরে ভয়াবহ বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ এলাকাবাসীর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। এবারের বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বান্দরবানের সড়ক যোগাযোগে। বানের স্রোতে ভেঙে গেছে বহু সড়ক, বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সেতু, কালভার্ট। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 183 কোটি টাকা। এতে চলাচলে চরম ভোগান্তিতে স্থানীয়রা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক।
জেলা সদর রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে সড়কের পাশের প্রতিরক্ষা দেয়াল। এতে অনেক এলাকায় এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। আমার পিছনে যে ব্রিজটা আছে এখান থেকে শুরু করে পাহাড়ি দশের কারণে মানুষের যে ছোটখাটো রাস্তাঘাট সব কিছু অবস্থা খুবই নাজুক। আমাদের অনুরোধ সংশ্লিষ্ট পক্ষকে যে আমাদেরকে যেন তাড়াতাড়ি ব্রিজ রাস্তাঘাট দ্রুত নির্মাণ করে দিতে। বান্দরবানের থেকে রাঙ্গামাটির যোগাযোগ আপাতত বন্ধ ব্রিজ ভাঙার কারণে মানুষ চলাফেরা করতে খুব কষ্ট পায়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয় এখানে। ওগুলো সরকার যদি একটু মেরামত করে দিলে ভালো হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের ৬৫ কিলোমিটার এবং এলজিইডির ৯০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সেতু। আমরা প্রায় অ্যাসেসমেন্ট করেছি যে এটা পুনর্গঠন করতে প্রায় ২১ কোটি টাকার প্রয়োজন। আমরা অলরেডি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের ১৪ কোটি টাকা প্রয়োজন, আর দীর্ঘমেয়াদে এই সড়ক নেটওয়ার্ককে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ৬২ কোটি টাকা প্রয়োজন। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। এছাড়া পৌর সদরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন অবকাঠামো। সব মিলে এবার জেলায় বন্যায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় ক্ষতির পরিমাণ প্রায় ১৮৩ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নোয়াখালীর হাতিয়ায় টানা বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। রয়েছে বেড়িবাঁধ ভাঙার আশঙ্কাও। সাগর উত্তাল থাকায় ১ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া বিভাগ। গভীর সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। দর্শক, আমরা আরও খবর জানবো। যোগ দিয়েছেন আমাদের সঙ্গে হাসিব আল আমিন। হাসিব, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শাকিল, গত কয়েকদিন আগে টানা বর্ষণ হয়েছিল, অতিরিক্ত জোয়ার হয়েছিল, যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। মাঝখানে গত ৩ দিন যাবৎ আকাশ পরিষ্কার থাকায় কিছুটা স্বস্তি ছিল এখানকার বাসিন্দাদের মনে। তবে আজ সকাল থেকে ফের গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, যার ফলে আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও যে ৪ দিন আগে চরেশ্বরী ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল, যার কারণে 3টি গ্রাম প্লাবিত হয়েছিল। এখন পর্যন্ত সেই বেড়িবাঁধ একই অবস্থায় পড়ে আছে, সেটি কোনো সংস্কার করা হয়নি। প্রতিদিন জোয়ারে সেই এলাকায় পানি আর প্রবেশ করে এবং এই যে সমুদ্রের যে নোনা পানি, তাতে করে তাদের ফসলি জমি, মাছের ঘের থেকে শুরু করে তাদের আরো যতগুলো কৃষি আবাদ রয়েছে সবগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এখানকার বাসিন্দারা বলছে নদী ভাঙন তাদের সব থেকে বড় সমস্যা। তবে এর পাশাপাশি যে নদীর পাশে থাকলেও এখানে যে পানি রয়েছে সে পানি কিন্তু নিষ্কাশন হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রকারান্তে এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার জন্য তারা মানবসৃষ্ট যে বিভিন্ন জায়গায় বাঁধ রয়েছে, বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা রয়েছে, কিংবা বিভিন্ন জায়গাতে মানুষজন নিয়ন্ত্রিত কালভার্ট কিংবা পোল দিয়ে সেগুলোকে এই পানি প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন। আপনি যদি ক্যামেরায় দেখেন, এটি হাতিয়া পৌরসভার যে প্রধান যে সড়ক, তার পাশে যে খাল, এটি দীর্ঘদিন ধরেই এই খালের যে সংস্কার করা হয়নি এবং এখানে যদি পর্যাপ্ত পরিমাণে এই খালগুলো ভরাট হয়ে গেছে, ময়লা জমে থাকার কারণে এখানকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাতিয়া পৌরসভার বাসিন্দারা বলছেন তারা যে পৌরসভায় থাকেন কিন্তু তারা সেই অনুযায়ী যে জলাবদ্ধতার ভিতরে ভুগতে হচ্ছে, এটাকে তারা নিজেদের ভাগ্যের উপরেই রেখে দিয়েছেন। স্থানীয় প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, তারপরে তারা বলছেন যে খাল খননের মতো যদি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয় তাহলে এখানকার বাসিন্দারা হয়তোবা দুর্ভোগ থেকে রেহাই পেতে পারেন। হাতিয়ার সাথে এই যখন সাগর উত্তাল থাকে তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এর ফলে এখানকার বাসিন্দারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে না। তাছাড়াও নদী যখন উত্তাল থাকে তখন সমুদ্রগামী যত ট্রলার থাকে তারা আস্তে আস্তে ঘুরে ফিরতে থাকে। এখন ভরা মৌসুম, ইলিশ পাচ্ছে না, অন্যদিকে সাগর উত্তাল, এতে করে জেলেরাও দুশ্চিন্তায় রয়েছেন। শাকিল, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী জলাবদ্ধতার খবর আমরা জানছিলাম। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে একদিনের ব্যবধানে ফের ভেঙেছে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কের 60 মিটার অংশ।
এতে আতঙ্কে রয়েছেন মানুষ। আমরা আর খবর জানবো, টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন মাসুদ রানা। মাসুদ রানা, ইতিমধ্যে তো 60 মিটার অংশ ভেঙে গেছে, আরও ভাঙার আশঙ্কা আছে কিনা জানাবেন আমাদেরকে। শাকিল, আপনি জানেন যে একদিনের ব্যবধানে কিন্তু মধ্যরাতে প্রায় 3টার দিকে কিন্তু এই যে আমার পিছনে যে জায়গাটি, এটি কিন্তু টাঙ্গাইল তারাকান্দি যে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, এই সড়কের 60 মিটার অংশে ভাঙন দেখা দেয়। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড তারা সকাল থেকে কাজ করে যাচ্ছেন এবং ভাঙন রোধে এই করা হচ্ছে ভাঙন কবলিত স্থানে, যাতে এই ভাঙন ঠেকানো যায়। এবং এলাকাবাসীর সাথে আমি সকাল থেকে কথা বলেছি, তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত এবং এই সড়কের ডান পাশে যে সকল বাড়িঘর রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে জিনিসপত্র, আসবাবপত্র সেগুলো কিন্তু সরিয়ে নিয়েছেন। তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে ইতিমধ্যে রাতের থেকে যে ভাঙনটি দেখা দিয়েছে নতুন করে, সেই ভাঙনের কারণে কিন্তু এই সড়কের অনেকাংশ এই নদীগর্ভে চলে গেছে এবং সড়কের মাঝখানে কিন্তু লম্বা একটা ফাটল দেখা দিয়েছে, যে কারণে কিন্তু এই সড়কটি যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বেন এই ডান পাশের যে সড়ক, এই টাঙ্গাইল তারাকান্দি সড়কের ডান পাশের যে অংশটিতে রয়েছে। এবং আমি একটু আপনাকে জানিয়ে রাখি, 1999 থেকে 2001 সালের মধ্যে এই টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি, এই সড়কের বেড়িবাঁধের অংশের কাজ হয় একটি অংশের। পরবর্তী সময়ে 2004 সালের মধ্যে পরবর্তী পরিধি বাড়িয়ে আরো এই বাঁধের কাজটি করা হয়। এই 25-26 বছর পরে এসে কিন্তু এই মহাসড়কে এমন একটি দুর্ঘটনা ঘটে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গত রবিবার ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এর বাম পাশের 25 মিটার অংশে কিন্তু একটু ভাঙন দেখা দেয়। সেখানে গত রবিবার দুপুরের পর থেকে এবং গতকাল সারাদিন কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করলেও রাত 3টার দিকে কিন্তু আবার নতুন করে ভাঙনের সাথে নতুন করে 60 মিটার এলাকায় ভাঙন দেখা দেয়, যে কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বারবার বলছেন যে পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় এই সড়কের সাথে যারা জড়িত রয়েছেন তারা যদি বিগত দিনে এই সড়কটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে এই সড়কটি থাকবে না। এবং এই সড়কটি না থাকলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা যে বন্ধ রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা একবারেই শেষ হয়ে যাবে। এই তারাকান্দির সাথে এই এলাকার মানুষের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটিকে অনেকটাই ভেঙে যাবে এবং এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের কিন্তু পরিবার অনিশ্চয়তার মধ্যে থাকবে। তার কারণ এই সড়কটির কিন্তু বেড়িবাঁধ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই বাঁধটি যদি না থাকে তাহলে কিন্তু এই ডান পাশের যে এই বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘর কিন্তু পানিতে নিমজ্জিত হবে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কের 60 মিটার অংশ ভেঙে গেছে। আমরা এ নিয়ে সবশেষ খবর এতক্ষণ জানছিলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণাও করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে শুধু যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নতুন সংকটের মুখে পড়েছে। এক মাস আগের যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। জর্ডানে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহতের পর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এর চড়া মূল্য দিতে হবে তেহরানকে। এরপরই টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সামরিক অভিযান চালানো হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাকে। জবাবে পাল্টা হামলা জোরদার করেছে ইরানও। তেহরানের দাবি, কুয়েতে 2টি মার্কিন ক্যাম্প ও একটি বিমান ঘাঁটি, জর্ডানের আকাবা বিমানবন্দর এবং সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের পাল্টা হামলার উত্তাপ ছড়িয়েছে হরমুজ প্রণালীতেও। দেশটির দাবি, 2টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ করা হয়েছে। আর যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দেশের মধ্যস্থতায় কূটনৈতিক উদ্যোগ নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের মূল উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা। তবে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তার কঠিন পরিণতি হবে। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধ ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বিক্ষোভ করেছে রাজধানী সানায়।
বিশ্লেষকরা বলছেন এই অবরোধ কার্যকর হলে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় 7% কমে যাওয়ার শঙ্কা রয়েছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। এরপর প্রথম ভাষণে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। এ নিয়ে 4 বছরের কম সময়ে চতুর্থ ও 1 দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী দেখল ব্রিটেনের মানুষ। দায়িত্ব নেওয়ার জন্য সোমবার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন বার্নহ্যাম। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই মন্ত্রিসভায় রদবদল আনেন লেবার পার্টির এই নেতা। এরই মধ্যে পদত্যাগ করেছেন ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড লেমি, আবাসন মন্ত্রী স্টিভ রিড, বাণিজ্য মন্ত্রী পিটার কিয়েল ও অর্থমন্ত্রী রেচেল রিভস সহ বেশ কয়েকজন। আর এই ছিল সকাল 9টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।